আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা ১১ অধ্যায়ের টাইপ ৮ অর্থাৎ সর্বশেষ টাইপটি আমরা কন্টিনিউ করব। আমাদের এই টাইপের মুখ্য বিষয় হলো অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিডের ব্যবহার, অর্থাৎ অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড থেকে যে আমরা বিভিন্ন বস্তু, বিভিন্ন যৌগ তৈরি করতে পারি এবং সেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজেও লাগাতে পারি। সো এই রিলেটেড যে এমসিকিউ প্রশ্নগুলো আছে আমরা এখন সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। ওকে, তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন, আমাদের এখানে প্রথম যে কোশ্চেনটা বলেছে যে রেকটিফাইড স্পিরিট উৎপাদনে কোনটি ব্যবহৃত হয়। সো আমরা জানি যে ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। সো এখান থেকে তাহলে অবশ্যই ইথানল যেহেতু একটা অ্যালকোহল, তাহলে এখানে বলতেছে যে রেকটিফাইড স্পিরিট উৎপাদনে ব্যবহৃত হয় অ্যালকোহল। গেল এটা। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেনে কি বলছে যে রেকটিফাইড স্পিরিটে কোনটি থাকে। রেকটিফাইড স্পিরিটে থাকে কি বলতো, ইথানল। রেকটিফাইড স্পিরিটে কত থাকে, ইথানল। ইথানলের শতকরা কত ভাগ জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলা হয়, 96% জলীয় দ্রবণকে। সো এই তিনটা কোশ্চেনে কিন্তু আমাদের ছিল রেকটিফাইড স্পিরিট রিলেটেড। রেকটিফাইড স্পিরিট কে, কত পার্সেন্ট জলীয় দ্রবণ থাকে, কোন উপাদানটি সেখানে পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি টাইপের কোশ্চেন আমরা এখান থেকে সলভ করেছি। আচ্ছা, তো আমি এখন যাচ্ছি নেক্সট টপিকে। আচ্ছা, নেক্সট টপিক কি বলছে দেখো, কোনটি রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান। সো আমরা জানি যে ইথানল হলো রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান। ইথানল রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেন দেখো, রেকটিফাইড স্পিরিটে ইথানল ও পানির শতকরা পরিমাণ কত। তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে 96% থাকবে ইথানল, তাহলে অবশ্যই 4% কি, পানি। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সারটি কত হবে, খ নাম্বার, 96% ইথানল এবং 4% আমরা পানি পাবো। আচ্ছা, দেন পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন কি বলছে যে রেকটিফাইড স্পিরিট 96% ইথানল এবং 4% পানির মিশ্রণ। ইয়েস, এটা সত্য। প্রথম পয়েন্টটি আমরা সঠিক হিসেবে বিবেচনা করতে পারি। এরপরটি কি বলছে, দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। রেকটিফাইড স্পিরিট দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, মিথানল যোগে বিষাক্ত হয়ে যায়। মিথানল যোগে বিষাক্ত হয়ে যায়, এটাও সত্য। সো রেকটিফাইড স্পিরিট সম্পর্কে এই তিনটা তথ্যই কিন্তু আমরা কি পাচ্ছি, সঠিক পাচ্ছি। তো এখানে সঠিক অ্যান্সারটি কত হবে, ঘ নাম্বার। এখানে সঠিক অ্যান্সারটি কত হবে, ঘ নাম্বার। আচ্ছা, গেল এটা। এবারে এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছে যে ইথানোয়িক অ্যাসিডের কত পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলে, মানে সরি 4 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে, ভিনেগার বলে। সো আমরা ভিনেগার হচ্ছে আমাদের অপশন, আর 4 থেকে 10% হচ্ছে আমাদের কোশ্চেন যে কত পার্সেন্টকে আমরা ভিনেগার বলতে পারবো। সো 4 থেকে 10%কে আমরা কি বলতে পারবো, ভিনেগার বলতে পারবো। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি লবণের সংকেত। নিচের কোনটি লবণের সংকেত। দেখো লবণ মানে কি, সেখানে একটা তীব্র ধাতু থাকতে হবে, তাই না। তাহলে এখানে ধাতু আছে কার সাথে, ঘ নাম্বার কোশ্চেনের যে অপশন সেখানে ধাতু রয়েছে সোডিয়াম। তাহলে যে কোনো জৈব অ্যাসিডের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের বিক্রিয়া ঘটানো হবে, তাহলে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের যে সোডিয়াম ধাতু, সেই ধাতু কিন্তু অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে এবং লবণ সেখান থেকে উৎপাদন করতে পারবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের এখানে সঠিক অ্যান্সারটি কত হচ্ছে, আমাদের এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। দেখো কি বলতেছে যে চিটাগুড়ের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় কেরু কোম্পানি সিদ্ধান্ত নেয় তারা আলু থেকে তাদের উৎপাদিত পণ্য জেড এর চাহিদা পূর্ণ করবে। ওকে, জেড, তাহলে জেড কে বলতো, জেড হচ্ছে অ্যালকোহল। কারণ আমরা জানি যে এখান থেকে চিটাগুড় থেকে কি প্রস্তুত করা যায়, অ্যালকোহল প্রস্তুত করা যায়। এবারে কি বলছে দেখো, জেড কে নিরোধিত করে সরাসরি নিচের কোনটি তৈরি করা সম্ভব। জেড কে নিরোধিত করে নিচের কোনটি তৈরি করা সম্ভব, অ্যালকিন। তো আমরা দেখো বিক্রিয়াটা করেই দেখাচ্ছি, ইথানল, তাই না। তাহলে CH3 CH2OH ইথানলের সাথে নিরোধন প্রক্রিয়া ঘটাবো। সো নিরোধন প্রক্রিয়া ঘটালে কি হবে, এখান থেকে সরাসরি অ্যালকিন উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে। অ্যালকিন উৎপন্ন হবে এবং এখান থেকে কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। সো নিরোধিত প্রক্রিয়ায়। আচ্ছা, আরেকটা প্রসেস আছে সালফিউরিক অ্যাসিড সহযোগে নিরোধন প্রক্রিয়া। এটা হচ্ছে পানি বিয়োজন। এখানে সালফিউরিক অ্যাসিড সহকারে বিক্রিয়া করা যায় আর কি। তাহলে সালফিউরিক অ্যাসিড সহকারে যে নিরোধন যে প্রসেসটা সম্ভব। আচ্ছা, আমি এখানে সালফিউরিক অ্যাসিডটা লিখে দিই, তাহলে আমাদের একবারে কাজ হয়ে যাচ্ছে। H2SO4 সালফিউরিক অ্যাসিড সহযোগে যে নিরোধনটা হবে, সেই নিরোধন প্রক্রিয়া কি তৈরি করা যাবে, অ্যালকিন। সেই নিরোধন প্রক্রিয়া আমরা কি তৈরি করতে পারবো, অ্যালকিন তৈরি করতে পারবো। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো বলতেছে জেড কে, আচ্ছা জেড কে ছিল, জেড ছিল ইথানল, তাই না। আমাদের চিটাগুড় থেকে যেটা পাওয়া যেত ইথানল। তাহলে বলতেছে যে জেড এর জারণের প্রথম ধাপে উৎপন্ন যৌগটি ব্যবহৃত হয়। জেড কে ছিল ইথানল, তাই না, এই যে CH3 CH2OH। তাহলে ইথানলকে জারণ করলে, জায়মান অক্সিজেন দ্বারা যদি আমরা জারণ করি, তাহলে কি উৎপন্ন হয়, ইথানল। কি উৎপন্ন হয় বলতো, ইথানল। তাহলে CH3 CHO, ইথানলকে জায়মান অক্সিজেন দ্বারা জারণ করলে কি উৎপন্ন হবে, ইথানল উৎপন্ন হবে। এখন কি বলছে দেখো, জেড এর জারণের প্রথম ধাপে উৎপন্ন যৌগটি ব্যবহৃত হয় জৈব অ্যাসিড তৈরিতে। এটা সত্য। আমরা জানি যে অ্যালডিহাইডকে জারণ করলে কি উৎপন্ন হয়,
অ্যালডিহাইডকে জারণ করলে জৈব অ্যাসিড উৎপন্ন হয়। ঘুমের ঔষধ প্রস্তুতকরণে এটাও সত্য। ফল সংরক্ষণে, ফল যদিও ফর্মাল না, ফল সংরক্ষণে এটা আসলে ব্যবহৃত হয় না। সো 1 এবং 2 আমাদের সঠিক অ্যান্সারটি ক নাম্বার। ক নাম্বার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা ওকে, এবারে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো কি বলছে এখানে। এখানে বলতেছে যে এক্স ফল পাকাতে এবং ওয়াই যৌগের জলীয় দ্রবণ মৃত প্রাণী সংরক্ষণে ব্যবহৃত হয়। এক্ষেত্রে এক্স এর উৎপাদন প্রক্রিয়া এবং ওয়াই এর উৎপাদন প্রক্রিয়া মানব শরীরের জন্য ক্ষতিকর। আচ্ছা, এক্স ফল পাকাতে হচ্ছে অ্যাসিটিলিন ব্যবহার করা হয়, আর এখানে বলতেছে ওয়াই যৌগের জলীয় দ্রবণ মৃত প্রাণী সংরক্ষণে। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, এক্স ফল পাকাতে এবং ওয়াই যৌগের জলীয় দ্রবণ মৃত প্রাণী সংরক্ষণে ব্যবহৃত হয়। তাহলে ফল পাকাতে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়? ইথিলিন। আর ওয়াই যৌগের জলীয় দ্রবণ, দ্যাট মিনস এটা কি হবে? এটা হবে ফর্মালডিহাইড। দুইটা আমরা যৌগ পেয়ে গিয়েছি। এখন বলতেছে এক্ষেত্রে এক্স এর উৎপাদন প্রক্রিয়া এবং ওয়াই এর ব্যবহার মানব শরীরের জন্য ক্ষতিকর। এক্স এর উৎপাদন প্রক্রিয়া এবং ওয়াই এর ব্যবহার দুইটাই আমাদের জীবনের জন্য ক্ষতিকর। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, এক্স এর সাথে পানির বিক্রিয়ায় কোন যৌগটি উৎপন্ন হবে? এক্স এর সাথে পানির বিক্রিয়ায়, এক্স এর সাথে পানির বিক্রিয়ায় কোন যৌগটি উৎপন্ন হবে? আচ্ছা, তাহলে দেখো ইথিলিন বা ইথিন CH2 + CH2 এর সাথে যদি আমরা পানির বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হবে? সেখান থেকে উৎপন্ন হবে অ্যালকোহল। কি উৎপন্ন হবে সেখান থেকে উৎপন্ন হবে অ্যালকোহল। অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন আসবে এখানে, আর OH মূলক বসে যাবে এই কার্বনের সাথে। সো এখান থেকে আমরা অ্যালকোহল উৎপন্ন করতে পারবো। আচ্ছা, গেল এটা। এবারে বলতেছে যে ওয়াই যৌগের কথা। ওয়াই যৌগটাকে ফর্মালডিহাইড, তাই না? HCHO, ফর্মালডিহাইড। এই ফর্মালডিহাইড সম্পর্কে কি তথ্য দিয়েছে দেখো, জারিত হয়ে অ্যাসিড উৎপন্ন করে। যদি আমরা এখান থেকে যদি আমরা জারণ ঘটাই তাহলে অবশ্যই আমরা জৈব অ্যাসিড পাবো, HCOH, ফর্মিক অ্যাসিড উৎপন্ন করতে পারবো এখান থেকে। তাহলে প্রথম অপশনটি সঠিক। দ্বিতীয়টি কি বলছে দেখো, রেজিন উৎপাদনে ব্যবহৃত হয়, এটাও সঠিক। 3 নম্বর কি বলতেছে, ডেরলিন তৈরিতে ব্যবহৃত হয়। ইয়েস, ফর্মালডিহাইড থেকে আমরা একটি পলিমার যৌগ তৈরি করতে পারি যার নাম হলো ডেরলিন। তাহলে 3টা অপশনই সঠিক। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সারটি কত হবে? ঘ নাম্বার। সঠিক অ্যান্সারটি কত হবে? ঘ নাম্বার। ওকে, সো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নগুলোতে। আচ্ছা দেখো, এবার এখান থেকে যে প্রশ্নগুলো করা হচ্ছে আমাদেরকে, প্রথম কোশ্চেন, এক্স প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়ালস টু CH3CH2CNA প্লাস পানি। এখন তাহলে আমাদেরকে ব্যাক ক্যালকুলেশন করতে হবে। ব্যাক ক্যালকুলেশন করতে পারে কি হবে দেখো, CH3CH2COH, তাই না? COH অর্থাৎ সোডিয়াম কেটে দাও এখান থেকে, আর OH মূলক, তাহলে এখান থেকে OH মূলক কেটে দাও, তাহলে বাকি থাকবে একটা হাইড্রোজেন। তাহলে বাকিরা মিলে কি উৎপন্ন করতে পারে? প্রোপানোয়িক অ্যাসিড। এখন বলতেছে উদ্দীপকের X যৌগটি একটি জৈব অ্যাসিড। ওকে ফাইন, এই অপশনটি কি সঠিক। 2 নম্বরে কি বলতেছে, এইটা হতে অ্যালকেন প্রস্তুত করা যায়। ইয়েস, জৈব অ্যাসিড বা প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথেন প্রস্তুত করা যায়, এটাও সঠিক। আচার সংরক্ষণে ব্যবহৃত হয়। যেহেতু এটা প্রোপানোয়িক অ্যাসিড, আমরা জানি ইথানোয়িক অ্যাসিড মানে একটা কার্বন যদি কম হইতো, হ্যাঁ জৈব অ্যাসিড ঠিক আছে, বাট একটা কার্বন যদি কম হইতো তাহলে অবশ্যই সেখান থেকে আমরা আচার সংরক্ষণ করতে পারতাম। বাট এখানে তো কার্বন 3টা, 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড থেকে কখনোই আচার সংরক্ষণ করা যায় না। সো এখান থেকে সঠিক অ্যান্সার কত হবে? ক নাম্বার। এখান থেকে সঠিক অ্যান্সার হবে ক নাম্বার। আচ্ছা, নেক্সট প্রশ্ন যাচ্ছি আমরা। দেখো কি বলতেছে, যে অ্যালকোহলকে জারণ করলে পাচ্ছি অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে পাবো আমরা জৈব অ্যাসিড। তাহলে বলতেছে যদি সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রথম বিক্রিয়ার সাথে বিক্রিয়া করে, প্রথম বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে, তবে কোন গ্যাসটি পাওয়া যাবে? মানে সহজ হিসাব, অ্যালকোহলের সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে আমরা সেখান থেকে কোন গ্যাসটি পাবো? আমরা জানি যে অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করালে নিরোধন প্রসেসে কি উৎপন্ন হয়? অ্যালকিন উৎপন্ন হয়। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন ইথিন উৎপন্ন হবে। সো 140 এর সঠিক অ্যান্সারটি হবে খ নাম্বার। কি গ্যাস উৎপন্ন হবে? উৎপন্ন হবে ইথিন গ্যাস। এবারে আসো নেক্সট পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। কি বলতেছে দেখো, যে এক্স ও ওয়াই এর ক্ষেত্রে এক্স অ্যালডিহাইড, ওয়াই জৈব অ্যাসিড। প্রথম পয়েন্টটি সঠিক, এক্স অ্যালডিহাইড, ওয়াই কি? জৈব অ্যাসিড। 2 নাম্বার, এক্স এর 40% জলীয় দ্রবণ ফরমালিন নামে পরিচিত। এক্স এর 40% জলীয় দ্রবণ ফরমালিন নামে পরিচিত। দেখো আচ্ছা, এবারে এক্স এর 40%, দেখো এক্স কি বলো তো, এক্স যৌগটা আসলে কি হবে? এক্স যৌগটা হবে, আমি এখান থেকে যদি লিখি, যৌগটা হবে CH3CHO, ইথানঅ্যালডিহাইড বা ইথানল।
এখন ইথানলের 40% জলীয় দ্রবণকে কি ফরমালিন বলা যাবে? অ্যান্সারটা হবে না। কেন যাবে না? মিথানল এর 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলা যাবে, বাট ইথানলের 40%কে তো ফরমালিন বলা যাবে না। আচ্ছা, বলতেছে কি যে ওয়াই এর 4 থেকে 10% জলীয় দ্রবণ ভিনেগার নামে পরিচিত। তাহলে এখান থেকে যদি আবার জার্মান অক্সিজেন দেই আমরা, তাহলে কি উৎপন্ন হবে? ইথানোয়িক অ্যাসিড। হ্যাঁ, ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ ভিনেগার নামে পরিচিত। সো 1 এবং 3 সঠিক। 1 এবং 3 সঠিক। দেখো কত নাম্বার সাথে ম্যাচিং হচ্ছে। 1 এবং 3 সঠিক। তাহলে আমাদের খ নাম্বার। 1 এবং 3 যেহেতু সঠিক, তাহলে আমরা এখান থেকে নিতে পারবো কত? খ নাম্বার। আমরা এখান থেকে নিতে পারবো খ নাম্বার। আচ্ছা, এবার যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে। কি বলছে দেখো, স্টার্চ থেকে গাজন প্রক্রিয়ায় কোনটি প্রস্তুত করা যায়? স্টার্চ থেকে গাজন প্রক্রিয়ায় কোনটি প্রস্তুত করা যায়? আমরা জানি স্টার্চ থেকে গাজন প্রক্রিয়ায় কি প্রস্তুত করা যায় বলতো? অ্যালকোহল। স্টার্চ থেকে গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল প্রস্তুত করা যায়। OH মূলক থাকবে সেখানে, CnH2n+1 OH। স্টার্চ থেকে গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল প্রস্তুত করা যায়। আচ্ছা, গাজন প্রক্রিয়ায় নিচের কোনটি প্রস্তুত করা সম্ভব? অ্যালকোহল, সো ইথানল। গাজন প্রক্রিয়ায় কোনটি প্রস্তুত করা সম্ভব? ইথানল প্রস্তুত করা সম্ভব। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, ডেরলিনের মনোমার কোনটি? ডেরলিনের মনোমার কোনটি? ফর্মালডিহাইড। ডেরলিনের মনোমার কোনটি হবে? ফর্মালডিহাইড হবে। আচ্ছা, মেলামাইন শিল্প উৎপাদনে কোনটি ব্যবহৃত হয়? মেলামাইন শিল্প উৎপাদনে ব্যবহৃত হয় ইউরিয়া। আমরা ইউরিয়া সারকে বা ইউরিয়া সার দিয়ে মেলামাইন প্রস্তুত করতে পারি। ইউরিয়া সার দিয়ে আমরা মেলামাইন প্রস্তুত করতে পারি। আচ্ছা, গেল এটা। নিম্নের কোনটিতে ল্যাকটিক অ্যাসিড বিদ্যমান? নিম্নের কোনটিতে ল্যাকটিক অ্যাসিড বিদ্যমান? দধিতে। আমরা জানি যে দধিতে কি থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে। দধিতে ল্যাকটিক অ্যাসিড থাকে। আচ্ছা, আর সর্বশেষ কি বলছে দেখো, যে নিচের কোনটি বিষাক্ত পদার্থ? নিচের কোনটি বিষাক্ত পদার্থ? মিথানল। বিষাক্ত পদার্থ কোনটি হবে? মিথানল হবে। সো আশা করতেছি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো, তোমাদের জন্য থাকতেছে সেই কিউআর কোড স্ক্যান করে নিজে নিজে একটা সেলফ মডেল টেস্ট দেওয়া, এবং এছাড়াও আমাদের 4টা মডেল টেস্ট রয়েছে, লেভেল 1 2 3 4 5। সো এগুলো চাইলে তোমরা পার্টিসিপেট করতে পারো। যদি তোমাদের আর মানে যদি এমসিকিউগুলো সবগুলো দেখা শেষ হয়ে যায়, দেন তোমরা চাইলে এখানে এভাবে পার্টিসিপেট করতে পারবা। তো আমরা শেষ করতেছি আমাদের যে সাজেশন যে বই, সাজেশন বইয়ের 800 এমসিকিউ এর ফাইনাল পর্ব। তো আশা করতেছি এগুলো তোমাদেরকে হেল্প করবে। সো আজ এ পর্যন্তই। নতুন কোনো বইয়ে নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।